গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান ইসকান, আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ঘটনা। আজকে আপনারা যে ঘটনাটি শুনবেন, এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় আসিফ ভাই। হ্যাঁ, আসিফ ভাইয়ের লেখা হোসেন কবিরাজের ভয়ঙ্কর একটি কালো জাদুর ঘটনা আজকে শুনতে পাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda@gmail.com BHOOTADDA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আসিফ ভাইয়ের হোসেন কবিরাজের ভয়ঙ্কর একটি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও সকল লিসেনার্সগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভূত আড্ডার সকল ভাই বোনেরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি মোহাম্মদ আসিফ, আমার দেশের বাড়ি গাজীপুর জেলায়। আমি বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছি। আজকে আবারও চলে আসলাম হোসেন কবিরাজের আরো একটি নতুন ঘটনা নিয়ে। আশা করি প্রতিবারের মতো আপনাদের কাছে ভয়ঙ্কর সুন্দর লাগবে। আমি ঘটনা বোঝার সুবিধার্থে হোসেন কবিরাজের ভাষায় বলছি। বলছেন হোসেন কবিরাজ। একদিন সকালে বাড়িতে বসে বসে কাজ করছিলাম, তখন মাদ্রাসা থেকে একটা ছেলে আসে। ছেলেটা এসেই বলল, হুজুর, আপনার খোঁজে একজন বৃদ্ধ মহিলা আসছে, তার নাকি কি সমস্যা। তখন আমি বললাম, সেই মহিলাটি কোথায়? ছেলেটা তখন উত্তরে বলল, হুজুর, আমি তাকে মাদ্রাসায় বসতে দিয়ে আসছি। এরপর আমি বললাম, আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। এরপর আমি পাঞ্জাবি পরে ছেলেটার সাথে মাদ্রাসায় চলে আসি। আমি এসে দেখি একজন 50 থেকে 55 বছর বয়সের মহিলা বসে আছে। আমাকে দেখে মহিলাটি সালাম দিল। আমি সালাম ফিরিয়ে বললাম, আপনি আমাকে খুঁজছেন কেন? তখন মহিলাটি বলল, আসলে অনেক বিপদে পড়ে আসছি, আমার মেয়ের অনেক খারাপ অবস্থা। যদি আপনি আমার মেয়েকে দেখে একটু সাহায্য করতেন, এখন শুধু আপনিই পারেন আমার মেয়েকে বাঁচাতে। তখন আমি বললাম, বাঁচানোর মালিক আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আমার সবটা দিয়ে সাহায্য করব। কি হয়েছে প্রথম থেকে আমাকে খুলে বলুন। তারপর মহিলাটি বলা শুরু করলো। আমি বোঝার সুবিধার্থে মহিলাটির ভাষায় বলছি, আমি রামিসা আক্তার, আমার মেয়ের নাম সাইমা। আমার মেয়ের বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসতো। তারা মেয়ে দেখতে আসে এবং তাদের মেয়ে পছন্দও হয়। তারা এই বলে চলে যায় যে বিয়ের পাকা কথা তারা বাসায় গিয়ে জানাবে। এইভাবে 4 থেকে 5 বার মেয়ে পছন্দ হয়, কিন্তু বাসা থেকে চলে যাওয়ার পর ছেলের বাসায় আর কারো খোঁজ পাওয়া যায় না। তবে আশ্চর্য বিষয়, আমাদের বাসা থেকে বের হবার সাথে সাথেই তারা সবকিছু ভুলে যায়। যত ভালোই সম্বন্ধ আসুক না কেন, কোনো না কোনো ভাবেই বিয়েটা ভেঙে যায়। বারবার বিয়ে ভেঙে যাওয়ার জন্য প্রতিবেশীরাও আমাদেরকে খারাপ চোখে দেখতে শুরু করে। আমরা যতই চেষ্টা করছিলাম বিয়ে দিতে, কিন্তু কোনোভাবেই বিয়ে দিতে পারছিলাম না। একদিন রাতের বেলা সাইমার চিৎকার শুনে আমি আর ওর বাবা দৌড়ে সাইমার রুমে যাই। রুমে যাওয়ার পর দেখি সাইমা মাথা নিচু করে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম, কি হয়েছে রে মা, তুই এমন ভাবে চিৎকার করলি কেন? আর তুই বিছানা বাদ দিয়ে এখানে বসে আছিস কেন? তখন সাইমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা, আমাকে বাঁচাও। তখন আমি বলি, কেন রে মা, কি হয়েছে, আর তুই কাঁদছিস কেন? তখন সাইমা বলল, মা,
আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার কেমন যেন অস্বস্তি লাগা শুরু করে। আমার মনে হচ্ছিল আমার বুকের উপর কেউ বসে আছে। সেই সাথে আমার মনে হয় কেউ আমার গলাটা টিপে ধরেছে। আমি যেন নিঃশ্বাসও নিতে পারছিলাম না, দম আটকে আসছিল। তারপর আমি চোখ খুলি, আর চোখ খুলে দেখি কালো একটা ছায়া আমার থেকে আধ হাত উপরে হাওয়ায় ভাসছে। আর ছায়াটা দেখতে একদম কালো কুচকুচে ছিল। এটা দেখে আমি চিৎকার করি। এ- এটা শুনে তখন আমি বলি, মা, এটা তোর মনের ভুল হয়তো। সারাদিন কাজ করস, আর কত বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তাই হয়তো এমন খারাপ স্বপ্ন দেখছস। এখন ঘুমিয়ে পড়। এই বলে আমি আর ওর বাবা রুম থেকে চলে আসি। তারপর এসে আমরা যার যার মতো ঘুমিয়ে পড়ি। প্রিয় ইমরান ভাই ও লিসেনার্সগণ, বোঝার সুবিধার্থে এখন আমি ছাইমার ভাষায় বলছি। বলছে সাইমা। পরের দিন শুক্রবার ছিল, তাই ঘুম থেকে একটু দেরিতে উঠি। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাব, তখন আমি খেয়াল করি ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজা ধাক্কা দেই, কিন্তু দরজা খুলছে না। আমি মনে করি হয়তো বাবা আর না হয় মা ভেতরে আছে, তাই আমি আর তাদের ডাকলাম না। এরপর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। নিচে এসে দেখি বাবা মা বসে বসে খাবার খাচ্ছে। তখন যেন আমি 1 মিনিটের জন্য ওয়াশরুমের কথা ভুলে গিয়েছিলাম। আমি বললাম, মা, আমাকেও খেতে দাও। তখন মা আমাকে দেখে বলল, যা আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর খেতে দেই। আর ঠিক তখনই আমার ওয়াশরুমের কথা মনে পড়ে যায়। তখন আমি বললাম, তোমরা দুজন এখানে হলে আমার ওয়াশরুমের ভেতরে কে? মা, তোমরা কি আমার ওয়াশরুমে গিয়েছিলে? তখন মা বলল, কি বলছিস? আমরা তোর ওয়াশরুমে যাব কেন? তখন আমি বললাম, মা, আমার ওয়াশরুমে কেউ তো আছে। আমি মনে করছিলাম হয়তো তোমরা আমার ওয়াশরুমের ভেতরে। মা বলল, না মা, আমি তো সকাল থেকে রান্নাঘরে, আর তোর বাবা তো কেবলমাত্র বাসায় আসলো। তখন আমি বলি, মা, তাহলে ওয়াশরুমে কে ছিল? এসব শুনে বাবা বলল, মা, হয়তো তুই ঘুমের ঘরে ভুল দেখেছিস। ওয়াশরুমে কেউ নেই, আবার গিয়ে দেখে আয়। বাবার কথা মতো আমি আমার ওয়াশরুমে যাই, কিন্তু এবার আমি ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই খুলে যায়, আর আমি ভেতরে প্রবেশ করি। আমি ভাবতে থাকি, তখন আমি ওয়াশরুমে যেতে চাইলাম, কিন্তু ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল, আর এখন খোলা। ব্যাপারটা কি? তারপর আমি বেশি কিছু চিন্তা না করে হাত মুখ ধুয়ে নিচে চলে যাই। তারপর মাকে বললাম, মা, আমাকে খেতে দাও। মা এসে আমাকে খাবার দিয়ে গেল। আমি বসে বসে খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে আমি দেখলাম আমি ভাত খাচ্ছি না, আমি বসে বসে তাজা তাজা কিছু খাচ্ছি, যা ছিল অনেকটা সাপের মতো দেখতে। তখন আমি থালার দিকে তাকিয়ে দেখি থালার মধ্যে শত শত কেঁচো পিলপিল করছে। এই দেখে আমি ভয়ে থালা ফ্লোরে ফেলে দেই। থালা ফ্লোরে পড়ার সাথে সাথে একটা শব্দ হয়, আর সেই শব্দ শুনে মা বাবা ছুটে আসে আমার কাছে। মা এসেই বলল, কি হয়েছে, ভাতের থালা ফেলে দিলি কেন? তখন আমি ভয়ে ভয়ে বললাম, মা, থালার মধ্যে ছোট ছোট কেঁচো আর সাপ। তখন মা বলল, কোথায় সাপ? তুই ভাত আর তরকারি ফেলে দিছিস। পরে আমি তাকিয়ে দেখলাম আসলেই তো ভাত আর তরকারি, কোথাও তো কোনো কেঁচো বা সাপ ছিল না। আমি বললাম, মা, বিশ্বাস করো, থালা ভর্তি সাপের মতো কেঁচো দেখেছিলাম আমি। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়ি, আর পাশের টেবিলে একটা বই ছিল, সেটা আমি শুয়ে শুয়ে পড়তে শুরু করি। তখন আমার হঠাৎ পানির পিপাসা লাগে। আমি পানি খেতে যাবই, তখন আমার সামনে গ্লাস ভর্তি পানি কেউ একজন এগিয়ে ধরে। আমি দেরি না করে পানি হাতে নেই। আমি যখন দেখব যে কে আমাকে পানির গ্লাসটা দিল, তখন আমি দেখি সাদা কাপড় পরা একটা মেয়ে। চোখের মাঝে কোনো মনি ছিল না। মেয়েটা আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করতে লাগলো। রূপ পরিবর্তন হতে হতে একটা সময় ভয়ঙ্কর একটা পিশাচে পরিণত হলো।
আমি দেখতে পেলাম পিশাচের হাতের নখ আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি আরো দেখি পিশাচটার হাতের নখ আমার গলা অব্দি এসে পড়েছে। তখন আমি ভয়ে আর আতঙ্কে নিজেকে আর ধরে রাখতে পারি না, চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আমার পাশে ডাক্তার বসে আছে আর বাবা মা এক পাশে দাঁড়িয়ে আছে। মা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার মেয়ের কি হয়েছে? তখন ডাক্তার বলল, আপনার মেয়ের কিছুই হয় নাই, অতিরিক্ত টেনশন করে মনে হয়, সেই জন্য এমন হয়েছে। কিছুদিন বিশ্রাম নিলে আশা করি সব ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পর আমি বললাম, কি হয়েছে মা, ডাক্তার আসছিল কেন? তখন মা বলে, তুই অজ্ঞান হয়ে পড়েছিলি, জ্ঞান ফিরছিল না, তাই তোর বাবা ডাক্তারকে খবর দিয়ে ডেকে আনে। তারপর মা বলে, আচ্ছা মা, তুই এখন বিশ্রাম নে। তারপর মা আর বাবা চলে যায়। এভাবে কেটে যায় কিছুদিন। এর মধ্যে তেমন কোনো কিছু হয়নি। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে দোকান হয়ে ফিরছিলাম। আর বলা হয়নি আমার বাবার একটা কাপড়ের দোকান আছে। বাবার সাথে দেখা করে দোকান থেকে কিছু মিষ্টি কিনে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাসায় আসার পথে রাস্তার পাশে একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থান পাড়ি দিয়ে বাসায় আসতে হয়। কবরস্থানের বাউন্ডারি ছিল ইটের তৈরি। আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তখন কালো কুচকুচে বিড়াল কবর থেকে বেরিয়ে আসলো আর আমার পাশ কাটিয়ে চলে গেল। বিড়ালটা আসার সাথে সাথে চারিদিকে বিশ্রী গন্ধে ভরে যায়। আমি বমি করে দেব এমন পচা গন্ধ ছিল। তখন আশেপাশে কোথাও কোনো মানুষ ছিল না। আমি সামনের দিকে হেঁটে যাব, তখন ওই কবরস্থানের দিক থেকে আমার ডাক শুনতে পাই। আমি ডাকটা শুনে থমকে যাই। আমি কবরস্থানের ভেতরে ভালো করে খেয়াল করে দেখলাম আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু না, কেউ কোথাও ছিল না। এরপর আমি যখন পিছনে ফিরে বাসার দিকে ফিরে হাঁটতেই যাব, তখন আমি আমার সামনে ভয়ঙ্কর একটা পিশাচকে দেখতে পাই। পিশাচটার উপর চোখ পড়তেই আমাকে দেখে মুচকি একটা হাসি দেয়। সেই হাসি দেখে আমার শরীর বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। কি ভয়ঙ্কর হাসি ছিল ওইটা, ঠিক বলে বোঝাতে পারবো না। আর দেখি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমি বলি, কে তুমি? আমার দিকে এগিয়ে আসছো কেন? এই কে তুমি? কিন্তু আমার কথার জবাব না দিয়ে এগিয়ে আসতে থাকে। আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকি। যখন আমার গলা টিপে ধরতে যাবে, তখন আমি ভয়ে দৌড় দেই আর দেয়ালের সাথে বাড়ি খেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। এরপর আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমার রুমে শুয়ে আছি। তারপর মা জিজ্ঞেস করে, চাইমা, তোর কি হয়েছে? আর তুই কবরস্থানে কি করছিলি? তারপর আমি মাকে সবকিছু খুলে বলি। তারপর মা বলে, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলে কালকেই একটা কবিরাজ খুঁজে আনবো। তখন বাবা বলে, আহা মা, তুই চিন্তা করিস না, আমি কালকেই একজন কবিরাজ খবর দিয়ে আনবো। এরপর মা বাবা চলে যায়। তারপর শুয়ে থাকি আমি, আর একটা সময় ঘুমিয়েও পড়ি। হঠাৎ আমি খেয়াল করি উই পোকার মতো কিছু আমাকে কামড়াচ্ছে। পোকা কামড়ানোর কারণে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি চোখ খুলে আর দেখি বড় বড় আকৃতির অনেকগুলো পোকা আমার রক্ত খাচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি পিশাচটা। আমি দেখতে পেলাম সেই পিশাচটা পোকাগুলোকে হাত বাড়িয়ে ধরে ধরে খাচ্ছে। আর যখন খাচ্ছিল, তখন কর্মর কর্মর আওয়াজ ভেসে আসছিল। আর পোকাগুলো যখন পিশাচটা চিবিয়ে খাচ্ছিল, তখন পোকার ভিতরে থাকা কালো রক্ত বের হয়ে আসছিল আর মুখ থেকে গড়িয়ে নিচে পড়ছিল। যখন আরেকটা পোকা কামড় দেয়, তখন পোকার কালো রক্ত এসে আমার উপরে পড়ে।
এইটা আর সহ্য করতে না পেরে আমি চিৎকার করে উঠি। আর এদিকে শয়তানটা বলে, আমি আবার আসবো। এই বলে শয়তানটা উধাও হয়ে যায়। তারপর আমার বাবা মা আমার রুমে আসে আর আমাকে দেখে বলে, কি হয়েছে? তারপর আমি পোকায় খাওয়ার কথা বলি আর শরীর চুলকাচ্ছিলাম। আমি পিঠে হাত দিয়ে ব্যথা অনুভব করছিলাম। ভালো করে খেয়াল করে দেখলাম এটা রক্ত। তারপর আমার মা জামা উঁচু করে দেখে যে পিঠ দিয়ে অনেক রক্ত বেরিয়ে আসছে। রক্ত দেখে মা অনেকটা চমকে যায়। মা বলল, এইসব কিসের দাগ? আর তোর পিঠে কিসের এত রক্ত? তখন আমি মাকে বলি, মা এগুলো পোকায় কামড়ানোর দাগ। আমার কথা শুনে মা ঘরে ভালো করে খুঁজতে লাগে কিসের পোকা যে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। কিন্তু মা একটা পোকাও খুঁজে পেল না। তারপর সারা রাত মা আমার সাথেই ছিল। পরের দিন আমার বাবা একটা কবিরাজ আনে। কবিরাজ এসে আমাকে দেখে বলে, এটা একটা খারাপ শয়তানের কাজ, শয়তানটাকে তাড়াতে হবে। এর জন্য আপনাদের বাসায় রোকেয়া করতে হবে। তারপর কবিরাজ একটা গোল বৃত্ত আঁকে। সেই বৃত্তের মধ্যে আমাকে বসিয়ে তারপর সে তার নিয়ম অনুযায়ী কাজ করতে লাগলো। তারপর রুকাইয়া করে আমার উপর শয়তানটাকে হাজির করে। শয়তান বলে, আমাকে জ্বালাচ্ছিস কেন? তখন কবিরাজ বলে, কে তুই? আর কেন এসেছিস? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? তখন শয়তানটা বলে, আমি তোর কোনো কথার জবাব দিতে বাধ্য নই। তবে শোন, এখনই তোর ফোন বেজে উঠবে। আশ্চর্যের বিষয়, শয়তানটা বলার সাথে সাথে কবিরাজের ফোনে কল বাজতে থাকে। তারপর কবিরাজ ফোনটা রিসিভ করে যা শুনে তা শোনার জন্য কবিরাজ একদম প্রস্তুত ছিল না। কবিরাজ ভয়ে ভয়ে বলল, দয়া করে আমার বউ বাচ্চাকে মারবেন না, আমি এখনই চলে যাব। তখন শয়তানটা বলল, চাইলেই তোর বউ বাচ্চাকে নরকে পাঠাতে পারতাম। যা, তোকে মাফ করলাম, এখান থেকে চলে যা। তখন শয়তানটা আমার মা বাবাকে উদ্দেশ্য করে বলল, কোনো কবিরাজ ডেকে লাভ নেই, তারা তোর মেয়েকে বাঁচাতে পারবে না। সময় হলেই আমি তোর মেয়েকে নিয়ে চলে যাব। তখন কবিরাজ বলে, দেখুন, আমাকে মাফ করবেন, আমি এর সাথে মোকাবেলা করতে পারবো না। তখন বাবা বলল, আপনি এমন ভয় পেলেন তার কারণ কি? তখন কবিরাজ বলল, আমার বউ ফোন করেছিল। সে কল দিয়ে বলল বাসায় আগুন লেগেছে। তবে আমার বাসায় আগুন লাগার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই ওই শয়তানের কাজ। আমাকে মাফ করবেন, আমি পারলাম না। তবে এই পানি পড়া ব্যবহার করবেন, তাহলে শয়তানটা দূরে থাকতে বাধ্য হবে। এরপর কবিরাজ চলে যায়। আমি ঘটনা বোঝার সুবিধার্থে মেয়ের মায়ের ভাষায় বলছি। সেদিন রাতে ছাইমা শুয়েছিল। হঠাৎ মাঝরাতে চিৎকার ভেসে আসে। তারপর আমি ছাইমার রুমে যাই। আমার মেয়ে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন আমি দেখি ছাইমার হাতে কামড়ের দাগ এতটা গভীর ছিল যে সেখান থেকে রক্ত বের হয়ে আসছিল। এরপর আমি ছাইমার সেই জায়গা পরিষ্কার করে দিই আর বলি, মা কান্না করিস না, আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। তুই বিছানায় শুয়ে থাক, আমি পানি নিয়ে আসছি। আমি পানি আনতে যাবই, ঠিক তখনই ছাইমা বলে ওঠে, বুড়ি, কই যাস? কতদিন হলো মানুষের রক্ত খাই না, আয় একটু তোর রক্ত খাই। এটা শুনে ভয়ে ভয়ে আমি বলি, কে আপনি? আমার মেয়েকে কেন কষ্ট দিচ্ছেন?
আমার মেয়েকে দয়া করে ছেড়ে দিন। তখন শয়তানটি বলে, আমি কে সেটা জানতে চাস? আমি তো এখানে আসতে চাইনি। তোর মেয়েকে মেরে ফেলার জন্য আমাকে পাঠানো হয়েছে। এটা শুনে আমি বলি, আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে কে পাঠিয়েছে? আমি কথা শেষ করতে না করতে সাইমা বিছানায় পড়ে যায়। এরপর আমি তাকে ভালো করে শুইয়ে দিই। পরের দিন আমি পাশের এলাকা থেকে একটা হুজুরকে খবর দিয়ে বাসায় আনি। হুজুর বাসায় ঢোকার সাথে সাথে আমার মেয়ে ঘর থেকে ভারী কণ্ঠে বলে ওঠে, এখানে কেন আসছস? মরার জন্যে? জানোয়ারের বাচ্চা, চলে যা, নয়তো এর ফল ভালো হবে না। তারপর কবিরাজ আমার মেয়ের ঘরের সামনে লাল রং দিয়ে দাগ কেটে দেয়। তারপর কবিরাজ বলল, আমি এই কাজ করতে পারবো না। আপাতত শয়তানটাকে বন্দি অবস্থায় রেখে গেলাম। আপনার মেয়েকে এখন সে আর মারতে পারবে না, আর আপনাদেরও কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনারা ভালো একটা কবিরাজের খোঁজ করে আনেন। এই শয়তানের সাথে আমি পারবো না। এই শয়তানকে মারতে হলে অনেক শক্তিশালী জিন দিয়ে মারতে হবে। আর খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন দাগটা মুছে না যায়, তাহলে সে আবার বেরিয়ে আসবে। পরে আপনার মেয়েকে সহ আপনাদের সবাইকে মেরে ফেলতে পারে। এরপর কবিরাজ চলে যায়। কবিরাজ চলে যাওয়ার পর সাইমার ঘর থেকে শুধু একটা আওয়াজ আসতো, আমাকে ছেড়ে দে। আমি বের হলে কাউকে বাঁচতে দেব না। আর মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যেত। এভাবেই চলতে থাকে। যে কবিরাজকেই বলতাম এই সমস্যার কথা, সেই বলতো এই ভয়ঙ্কর পিশাচ, যা আমি পারবো না এর সাথে লড়াই করতে। অনেক বড় মাপের কবিরাজ ছাড়া এই কাজ করা সম্ভব না। যার কাছে অনেক শক্তিশালী জিন আছে, সেই পারবে এটার সমাধান করতে। একদিন আমি একটা হুজুরের কাছে যাই। সেখান থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। তখন আমার মেয়ের ঘরে বন্দি অবস্থায় ছিল। ঘরের দরজা খুলে আমি দেখি মেয়ে বসে বসে কাকের মাংস খাচ্ছে। মেয়ে আমাকে দেখে বলে, মা, খাবে? বাবা, তুমিও খাও কাকের মাংস। জানো, কাকের মাংস অনেক মজা। তখন আমি মেঝেতে তাকিয়ে দেখতে পেলাম অসংখ্য কাক মৃত অবস্থায় পড়ে আছে। সাইমা আবার বলে ওঠে, মা, আমি রক্ত খাবো। তখন সাইমার বাবা বলে, বেয়াদব, এসব কোন ধরনের কথা? রক্ত কি কেউ খায় নাকি? তখন সাইমা বলে, আয়, আজ তোর রক্ত খাবো। এই বলে সাইমা ঘরের কোনায় পড়ে থাকা একটা ছুরি হাতে নিয়ে ওর বাবার দিকে এগিয়ে যেতে থাকে। পরে আমার মনে হলো হুজুরের দেওয়া পানির কথা। তারপর আমি সাইমার উপর পানির ছিটা মারি। পরে সাইমা শান্ত হয়ে যায়। পরে সাইমা বলল, মা, বাবা, তোমরা আমাকে মেরে ফেলো। এই জীবন আমি চাই না। আমার অনেক কষ্ট হচ্ছে মা। এই বলে কাঁদতে লাগলো। এরপর সাইমাকে আবার তার রুমে বন্দি করে রাখলাম। পরে ভাবলাম হয়তো বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই একটা পাত্রও ঠিক করলাম। কি আর বলবো, বিয়ের দিন যে কাণ্ড! সাইমার ভয়ে পাত্রপক্ষ পালিয়ে যায়। এরপর আবার শুরু হয় বাসায় অনেক সমস্যা। আমাদের বাসায় অনেক সময় অনেক আওয়াজ ভেসে আসতো। বাসায় সব সময় একটা বিশ্রী গন্ধ থাকতো। কাক মরে পড়ে থাকতো। আধ খাওয়া অবস্থায় কাক মরে পড়ে থাকতো। সাইমা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শুধু খেতে চাইতো কাঁচা মাংস আর রক্ত। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কবিরাজ দেখাইছি, তারা কোনো সমাধান করতে পারেনি।
যখন হাল ছেড়েই দেব তখন এক ফকিরের সাহায্যে আপনার খবর পাই। তারপর আমি আর কোনো উপায় না পেয়ে দিশেহারা হয়ে আপনার কাছে চলে আসি। হোসেন সাহেব, এখন আপনি আমার শেষ ভরসা। এই বলে মহিলাটি কান্না করতে থাকে। ঘটনা বোঝার সুবিধার্থে হোসেন কবিরাজের মতো করে বলছি। তখন আমি বললাম, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মেয়ের উপর কালো জাদু করা হয়েছে। আচ্ছা, আমাকে আপনার বাসায় নিয়ে চলেন, আমি আপনার মেয়েকে দেখব। তখন মহিলা বলেন, আচ্ছা তাহলে চলুন হুজুর। এরপর আমি আর ওই মহিলা তার বাসায় চলে যাই। মহিলার বাসার সীমানায় ঢোকার সাথে সাথেই চারদিকে ঝড়োয়া বাতাস শুরু হয়ে যায়। এত বাতাস ঠিক বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল চারদিক থেকে ঝড় আসছে, সব ভেঙে নিয়ে যাচ্ছিল। বাতাসের সাথে সাথে চিকন একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। আওয়াজটা ছিল এমন, হোসেন, যদি নিজের ভালো চাস তাহলে ফিরে যা, নয়তো এর ফল ভালো হবে না। আমি বলছি তুই ফিরে যা, বাসার ভেতর আসবি না হোসেন। এমন আওয়াজ আসতে লাগলো। আর সেই আধ খাওয়া একটা কাক আমার সামনে এসে পড়ে। আমি তখন বুঝতে পারলাম এটা কোনো সাধারণ শয়তান না। তখন আমি সূরা পড়ে ভিতরে প্রবেশ করি। আমি ঘরের ভেতর ঢুকেই চমকে যাই। আমি দেখি অসংখ্য কালো কাক মরে পড়ে আছে মেঝেতে। এর মাঝে অনেকগুলোই আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। তারপর আমি ছাইমাকে দেখে তার ঘরে চলে গেলাম। তখন ছাইমা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, তোর সাহস আছে, আমি মানা করা সত্ত্বেও ভিতরে আসছস, তোকে আমি ছাড়বো না। তখন আমি বললাম, আমি জানি না তুই কে আর কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছিস, সত্যি করে বল তুই কে। তখন শয়তানটি বলল, আমি কে? শোন হোসেন, তুই আমার কিছুই করতে পারবি না, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। তখন আমি বললাম, আচ্ছা আমি চলে যাচ্ছি, তবে এটা আমাদের শেষ দেখা না, আমি আবার আসবো, আর সেই দিন তোর শেষ দিন হবে। তখন শয়তানটি বলল, চেষ্টা করে দেখ, আবার যেন বিপরীত না হয়। এরপর আমি মেয়েটার ঘর থেকে বেরিয়ে আসলাম, আর আমি মেয়েটার পরিবারকে জানাই, আজ আমি আসি, তবে ভয় নেই, আমি কাল আবার আসব। তখন মহিলাটি বলে, কি হয়েছে, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? পরে আমি মহিলাটিকে উদ্দেশ্য করে বললাম, দেখেন এটা অনেক শক্তিশালী একটা পিশাচ, আমাকে একটু সময় দিন, আমি খোঁজ খবর নিয়ে কাল আবার আসব। এমন কিছু করতে গেলে আপনার মেয়ের ওপর প্রভাব পড়তে পারে, আপনার মেয়েকে মেরেও ফেলতে পারে, তাই আজ রাতটুকু আমাকে সময় দিন। এরপর আমি মহিলার বাসা থেকে বেরিয়ে আসি। তারপর বাসায় এসে এশার নামাজ আদায় করি। আমার বন্ধুজিন ইফরান আর জুব্বারকে স্মরণ করি। আমি স্মরণ করার কিছুক্ষণ পর ঘরটা সাদা কুয়াশার আবরণে ভরে গেল। চারিদিকে মিষ্টি সুগন্ধি ছড়িয়ে পড়ছিল। তখন সাদা কুয়াশার আবরণের মাঝ থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম। তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। তখন আবরণ কাটিয়ে আমার সামনে এসে দাঁড়ালো ইফরান আর জুব্বার জিন। আমি বললাম, আমার দুই ভাই আজ একসাথে? ইফরান বলল, আমরা আপনার কাছেই আসছিলাম, তখন আপনি আবার স্মরণ করলেন, তাই একসাথেই চলে আসলাম। তখন আমি বললাম, সব ঠিক আছে তো? তখন জব্বার বলল, জি হুজুর, সবকিছুই ঠিকঠাক আছে। ইফরান জিন বলল, আমাদের কথা বাদ দেন,
এখন বলেন আপনি কেমন আছেন আর আমাদের কেন ডেকেছেন? তখন আমি বললাম, এই যে আজ একটা মহিলা আসছিল, এই মহিলার মেয়ের উপর জিন আসর করেছে। আসলে জিনটা কি নিজের ইচ্ছে আসছে নাকি কেউ ওকে পাঠিয়েছে? তখন ইরফান বলল, কি হয়েছে সব খুলে বলুন তো। তারপর আমি মহিলার মেয়ের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলি। তখন জব্বার জিন বলল, আচ্ছা, আমাদের একটু সময় দেন, আমরা খোঁজ খবর নিয়ে আসতেছি। তখন এই বলে ইরফান আর জব্বার জিন চলে যায়। তারা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই আবার ফিরেও আসে। তখন আমি বললাম, আপনারা চলে এসেছেন? ইরফান জিন বলল, জি, সব খবর নিয়ে আসলাম। তখন আমি বললাম, কি হয়েছে বলেন তো। আমি বোঝার সুবিধার্থে ইরফান জিনের ভাষায় বলছি। বলছেন ইরফান জিন, এই মেয়ের ওপর কালো জাদু করা হয়েছে। একটা হিন্দু তান্ত্রিকের সাহায্যে সদ্য ফাঁসি দেওয়া লাশের দড়ি দিয়ে কালো জাদু করা হয়েছে। এই জাদুকে শক্ত করার জন্য ছেলেটা নিজেই নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। প্রথমে মেয়ের ওপর জিন চালান করে, তারপর জাদুকে শক্ত করার জন্য নিজেকেই বলি দিয়ে দেয়। তখন আমি বললাম, হায় আল্লাহ, নিজেই নিজেকে শয়তানকে বলি দেয়, এত খারাপ মানুষ হতে পারে? তাহলে এই কাজটা করলো কে? তখন ইরফান জিন বলল, সাইমার কলেজের একটা ছেলে, ছেলের নাম রকি। রকি সাইমাকে পছন্দ করত। রকি একদিন সাইমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সাইমা রাজি হয় না, কারণ ছেলেটা ভালো না। সেই জন্য সাইমা সবার সামনে অপমান করে আর চর মেরে তাড়িয়ে দেয়। সবার সামনে অপমান সে মেনে নিতে পারেনি। তারপর সে একটা হিন্দু তান্ত্রিকের সাহায্যে এই কালো জাদু করে। ছেলেটা এখন আর বেঁচে নেই, মরার আগে মরণ বান মেরেই মরে যায়। আর মেয়েটাকে না মেরে শয়তানটা যাবে না। তখন আমি বললাম, সবই তো বুঝলাম, তবে শয়তানটা কে যে এত শক্তিশালী? তখন ইরফান বলল, জানতে চান সে কে? আমি বললাম, হ্যাঁ বলেন, কে এই শয়তান? তখন ইরফান জিন বলল, এই শয়তান হলো ইবলিশের বংশধর লাকোস। সেই জন্যই এত শক্তিশালী। আমি বললাম, বুঝেছি, এখন বলেন এদের তাড়ানোর উপায় কি? তখন ইরফান বলল, প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে কাল মেয়েটার বাসায় চলে যাবেন। 7 রঙের সুতা সাথে নিয়েন। দোয়া করে সুতার মধ্যে যত গিট দিবেন, শয়তানরা তত বেশি কষ্ট পাবে। আর যদি যেতে না চায়, আমি তাকে হত্যা করব। আর জব্বার কাল আপনার সাথেই যাবে, মানুষের রূপ ধারণ করে। সুতরাং আপনার কোনো ভয় নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এবার আসুন, কাল সময় মতো চলে আসেন। তারপর তারা দুইজন চলে যায়। পরের দিন সবকিছু নিয়ে জব্বার জিনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি মেয়েটার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এক সময় মেয়েটার বাসায় চলে যাই। তারপর মেয়ের মা আমাকে দেখে আমার সামনে আসে। এরপর জিজ্ঞেস করে, হুজুর, আমার মেয়ে ভালো হবে তো? তখন আমি বললাম, আল্লাহ চাইলে অবশ্যই হবে। আমাকে আপনার মেয়ের রুমে নিয়ে চলেন। তারপর আমরা মেয়েটার রুমে যাই। শয়তান আমাকে দেখেই বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস আছে বলতে হয়। আমার পরিচয় পেয়েও কেন আসছো সেখানে? মরার জন্য? সাথে কারে নিয়ে আসছস? তোর চামচা, আজ তোদের দুটোকেই মারবো।
মহিলা আমাকে বলে, এইসব কাকে বলছে? তখন আমি বললাম, আমার বন্ধু জিনকে বলছে। ভয় পাবেন না, সে আপনার মেয়েকে সাহায্য করার জন্যই এসেছে। তখন জব্বার বলে, বাঁচা মরা আল্লাহর হাতে, তুই কে মারার, ওইটা দেখা যাবে কে কাকে মারে। জব্বারের আওয়াজ মহিলাটা শুনতে পেল না। আমি মহিলাটিকে বললাম, এই ঘরে যাই হয়ে যাক ভেতরে আসবেন না, আপনারা ঘর বন্ধ করে বসে থাকেন, এই ঘর থেকে চলে যান। তারপর মহিলা চলে গেল। পরে আমি একটা গোল বৃত্ত আঁকি, সেই বৃত্তের মধ্যে মেয়েটাকে বসিয়ে দেই। যখন মেয়েটাকে ধরে বসাই তখন দেখি শয়তানটা ফুসফুস করছে রাগে। এরপর আমি আর জব্বার দুইজনে মেয়েটার সামনে বসে কাজ শুরু করলাম। দোয়া পড়ার এক পর্যায়ে আমি দেখতে পেলাম জব্বার সুতার মধ্যে গিট দিচ্ছে। যখন গিট দিচ্ছিল তখন শয়তানটা আত্মচিৎকার করছিল, এত জোরে চিৎকার করছিল মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। শয়তানটা বলল, আর গিট দিস না, আমার কষ্ট হচ্ছে। তখন আমি বললাম, তাহলে বল তুই মেয়েটাকে ছেড়ে চলে যাবে। তখন শয়তানটা বলল, না, আমি যাব না। এটা শুনে জব্বার আবারও দোয়া পড়ে সুতার মধ্যে গিট বাঁধতে থাকে আর শয়তানটা চিৎকার করতে থাকে। শয়তানটা বলে, তোদের একটাকেও ছাড়বো না, কুত্তার বাচ্চা, আমি তোদেরকে ছাড়বো না। জব্বার শয়তানের কথায় কান না দিয়ে সুতার মধ্যে গিট দিতেই থাকে। একসময় কষ্ট সহ্য করতে না পেরে লুকাস শয়তান মেয়েটার শরীর থেকে বেরিয়ে যায়। লুকাস মেয়েটার ভেতর থেকে বেরিয়ে যাওয়ার পর মেয়েটা রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মেয়েটাকে ধরে গোলবৃত্তের বাইরে আনে। তারপর আমি দেখলাম জব্বার মেয়েটার গলায় একটা তাবিজ পরিয়ে দিল। জব্বার আমাকে বলল, হুজুর, আপনি গিয়ে মেয়ের মাকে একটা ছাগলের ব্যবস্থা করতে বলেন, আর শয়তান এখন আর এ শরীরে আসতে পারবে না। তারপর আমি রুম থেকে বেরিয়ে মেয়েটার মাকে একটা ছাগলের ব্যবস্থা করতে বললাম। কিছুক্ষণের মধ্যে একটা ছাগলও জোগাড় করে ফেললো মেয়ের মা। পরে আমি ছাগল নিয়ে রুমে এসে দেখি ইফরান রশি নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে জব্বার জিন বসে আছে। ইফরান বলল, হোসেন, এই রশি ছাগলের গলায় পরিয়ে দিন, তারপর লুকাস ছাগলের মধ্যে বন্দি হয়ে যাবে, তখন তাকে জবাই দিবেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে। তারপর আমি মেয়েটাকে গোলবৃত্তের ভেতরে শুইয়ে দেই আর এক পাশে ছাগলটাকে রেখে দেই। তারপর আমি আবারও রুকাইয়া শুরু করি। রুকাইয়ার এক পর্যায়ে দেখতে পেলাম ছাগলটা লাফাচ্ছে। জব্বার আর দেরি না করে ছাগলের চোখে কাপড় বেঁধে দিল। তারপর আমার সাথে আনা তসবিটা ছাগলের গলায় পরিয়ে দেই। ভালোভাবে দোয়া পরে লুকাস শয়তানটাকে ছাগলের ভেতরেই বন্দি করে দেই। তখন জব্বার বলল, কাজ হয়ে গেছে, এখন ছাগল নিয়ে আপনি বাইরে যান, আমি আর ইফরান ভাই সব বাকি কাজগুলো করছি। ইফরান বলল, আপনি ছাগল নিয়ে বাইরে দাঁড়ান, আমি আসছি। তারপর আমি ছাগলটাকে নিয়ে বাইরে চলে আসি। এরপর ইফরান এসে ছাগলটাকে নিয়ে চলে যায়। তারপর আমি আবার ঘরের ভেতর যাই। আমি দেখলাম জব্বার তাবিজটা খুলে দিল। আমি বললাম, জব্বার শুনছেন, ইফরান যে রশিটা নিয়ে এসেছিল সেই রশিটা কিসের? তখন জব্বার বলল, এটা সেই রশি, যে রশি দিয়ে কালো জাদু করা হয়েছিল। তবে চিন্তা নেই, এখন বিপদ মুক্ত, আপনি পানি পড়া দিয়ে চলে আসতে পারেন। আমি এখন আসি, রাতে আপনার সাথে দেখা করব। তারপর জব্বার চলে যায়। এরপর আমি মেয়ের মা আর বাবাকে ডাকি, তারাও আসে। আমি তাদের উদ্দেশ্য করে বলি, এখন থেকে বিপদ মুক্ত, আর কোনো সমস্যা হবে না। মেয়ের বাবা বলল,
কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। তখন আমি বললাম, ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমার দায়িত্ব। এই যে পানি পড়া দিয়ে গেলাম, এটা 40 দিন ব্যবহার করতে বলবেন, আশা করি আর কোনো বিপদ আসবে না। তখন মেয়ের মা জিজ্ঞেস করলো, হুজুর, এই কালো জাদুর মতো খারাপ কাজটা কে করেছিল? তখন আমি বলি, এই কাজটা আপনার মেয়ের কলেজের একটা ছেলে করেছিল। ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসতো, কিন্তু আপনার মেয়ে অস্বীকার করার কারণে এসব করে। মেয়ের বাবা রেগে গিয়ে বলে, আমি কালকেই ওই ছেলেকে পুলিশে দেব। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, এসব করার কোনো দরকার নেই, কারণ ছেলেটা নিজেকে বলে দিয়ে এই কালো জাদুটা করে গিয়েছিল। এখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। এরপর আমি বাসায় চলে আসি। প্রিয় ইমরান ভাই এবং লিসেনার্সগণ, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। নতুন নতুন ঘটনা শুনতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি আসিফ বলছিলাম, মালয়েশিয়া থেকে। ধন্যবাদ আসিফ ভাই, এত সুন্দর করে হোসেন কবিরাজের আরো একটি ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনাটি আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসিফ ভাইয়ের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারাও যদি আসিফ ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootaadda@gmail.com, BHOOTADDA@gmail.com। তাহলে আজকের মতো আমি ইমরান এস খান এখানে বিদায় নিচ্ছি। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।